नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल काउंसिल ऑफ हायर सेकेंडारी एडुकेशन क्लास 11 आज के अकाउंटेंसी द्वितीय एक क्लास नहीं चले आसलाम। आज के क्लास बिल ऑफ एक्सचेंजर ओपरे पूर्ववर्ती क्लास निয়েছিলাম डेबिट क्रेडिटर ओपरे प्रत्येकटा क्लासे आमी गुरुत्वपूर्ण एमसीकिউ आलोचना करब जेगुलो परीक्षाय आसबे सेगुलो आज के 30टी गुरुत्वपूर्ण एमसीकिউ आलोचना करছি এবং তার ব্যাখ্যা দিয়ে দেব। বিলস অফ এক্সচেঞ্জ হস্তান্তরযোগ্য বিল যেগুলো রয়েছে তার উপরে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, তো দেখতে থাকো আর প্রত্যেকটা ক্লাসে নোট করে নাও এমসিকিউ গুলো, দেখবে পরীক্ষার সময় তখন প্রত্যেকটা কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে আর বুঝে পড়লে তো অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে। আর এমসিকিউ তোমাদের বোঝা দরকার, অনেকেই এমসিকিউ মুখস্থ করো, তার থেকে ভালো একটু ক্লাসটা দেখে নাও কিভাবে আসছে এমসিকিউ গুলো, কি কেন হচ্ছে, উত্তরগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে দেখতে থাকো। তো প্রথমে আমরা যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে প্রতিশ্রুতিপত্র কে প্রদান করে। এখানে অপশন দেখো, যার অন্য কারো কাছে টাকা পাওনা আছে, যার অন্য কারো কাছে টাকা দেনা আছে, ব্যাংক, পণ্যের বিক্রয়ের প্রতিনিধি। তো উত্তর দেখো আমি করেছি যার অন্য কারো কাছে টাকা দেনা আছে। ব্যাখ্যা অবশ্যই দেখবে, কারণ চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর মুখস্থ না করে একটু ব্যাখ্যাটা বুঝে নাও। যিনি দেনাদার অর্থাৎ যিনি ধার করেছেন অর্থাৎ যার টাকা দেনা আছে তিনি পাওনাদারকে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিপত্র প্রস্তুত করেন। একটি বাণিজ্যিক হুন্ডিতে ন্যূনতম কটি পক্ষ থাকে? অবশ্যই এটি 3টি পক্ষ। কি কি এর ব্যাখ্যাটা দেখে নাও, ব্যাখ্যাটা অবশ্যই জরুরি। একটি বাণিজ্যিক হুন্ডির মূল 3টি পক্ষ হলো আদেষ্টা বা ড্রয়ার, আদিষ্ট বা ড্রয়ি এবং প্রাপক বা পেই। পরের প্রশ্ন, যদি কোনো হুন্ডির মেয়াদ পূর্তির আগেই গ্রহীতা টাকা পরিশোধ করেন তবে তিনি কি সুবিধা পেতে পারেন? অপশনগুলো দেখো, ছাড়, বাট্টা, সুদ, কমিশন। অবশ্যই ছাড়। কারণ ব্যাখ্যা, মেয়াদ পূর্তির আগে অর্থ পরিশোধ করার জন্য হুন্ডির ধারক গ্রহীতাকে যে আর্থিক সুবিধা দেন তাকে ছাড় বা রেয়াত বলে বা রিবেট। রেয়াতি দিবস বা ডেজ অফ গ্রেস বলতে অতিরিক্ত কতদিন সময় বোঝানো হয়? 2 দিন, 3 দিন, 4 দিন, 21 দিন। এটা হবে 3 দিন। কারণ কেন? হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 অনুযায়ী মেয়াদি দলিলের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের পর অতিরিক্ত 3 দিন সময় দেওয়া হয়, যা রেয়াতি দিবস নামে পরিচিত। বাণিজ্যিক হুন্ডি কে প্রস্তুত করেন? আরেকটা জিনিস বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু পূর্ববর্তী বছরগুলোতে প্রচুরবার এসেছে, তাই এগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। এগুলো এই 30টা কিন্তু বেছে নেওয়া কোশ্চেন। যাই হোক, পরের প্রশ্নটা কি হলো? বাণিজ্যিক হুন্ডি কে প্রস্তুত করেন? দেনাদার, পাওনাদার, ব্যাংক, নোটারি পাবলিক। পাওনাদার। কেন? পাওনাদার যিনি অর্থ পাবেন, দেনাদারের যিনি অর্থ দেবেন ওপর হুন্ডিটি প্রস্তুত করেন। পরের প্রশ্ন, বাণিজ্যিক হুন্ডি আদান প্রদান কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ভারতীয় কোম্পানি আইন, ভারতীয় চুক্তি আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, হস্তান্তরযোগ্য হুন্ডি আইন। এই প্রশ্নটা, এই অ্যান্সারটা হবে হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। কারণ ভারতে বাণিজ্যিক হুন্ডি, প্রতিশ্রুতিপত্র এবং চেকের মতো দলিলগুলি হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি হুন্ডিতে কি ধরনের নির্দেশ থাকে? শর্তহীন, প্রতিশ্রুতি, অনুরোধ, কোনোটিই নয়, শর্তহীন আদেশ। একটি বাণিজ্যিক হুন্ডি হলো একটি লিখিত দলিল যেখানে প্রস্তুতকারক অন্য ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেন। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনুরোধ, প্রতিশ্রুতি এসবই অ্যান্সার করে। তো নেক্সট, কোন ধরনের দলিলের ক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন হয় না? চেক, প্রতিশ্রুতিপত্র, চেক ও প্রতিশ্রুতিপত্র উভয়, কোনোটিই নয়। অপশন সি, চেক ও প্রতিশ্রুতিপত্র উভয়। কারণ চেক দাবিমাত্র প্রদেয় এবং প্রতিশ্রুতিপত্রে লেখক নিজেই প্রতিশ্রুতি দেন, তাই এই দুই ক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন হয় না। হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী ভারতে প্রধানত কয় ধরনের হস্তান্তরযোগ্য দলিল আছে? 2, 3, 4, 5। অবশ্যই 3। কারণ
আইন অনুযায়ী প্রধানত তিন ধরনের হস্তান্তরযোগ্য দলিল হলো প্রতিশ্রুতিপত্র, বাণিজ্যিক হুন্ডি এবং চেক। প্রতিশ্রুতিপত্র কে স্বাক্ষর করে প্রদান করেন? পত্রের লেখক, পত্রের গ্রাহক, পত্রের প্রাপক? কেউই নয়। অপশন এ পত্রের লেখক। কারণ প্রতিশ্রুতিপত্রে লেখক নিজেই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন এবং স্বাক্ষর করেন। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট ব্যাংকের ওপর কাটা দাবি মাত্র প্রদেয় বাণিজ্যিক হুন্ডিকে কি বলে? চেক, প্রতিশ্রুতিপত্র, ড্রাফট? কোনোটিই নয়, একে চেক বলে। কারণটা দেখে নাও, একটি চেক হলো একটি বাণিজ্যিক হুন্ডি যা একটি নির্দিষ্ট ব্যাংকের ওপর কাটা হয় এবং সর্বদা দাবি মাত্র প্রদেয় হয়। পরের প্রশ্ন, হুন্ডি প্রত্যাখ্যাত হলে যে আইনি খরচ হয় তার চূড়ান্ত দায় কার? হুন্ডির লেখকের, হুন্ডির গ্রাহকের অর্থাৎ ড্রয়ি বা অ্যাকসেপ্টর, বা হুন্ডির প্রাপকের, না ব্যাংকের? হুন্ডির গ্রাহকের অর্থাৎ অপশন বি। কারণ নোটিং চার্জে চূড়ান্ত দায়ভার হুন্ডির গ্রাহক বা আদিষ্টের ওপর বর্তায়, কারণ তার অর্থ প্রদানের ব্যর্থতার কারণেই এই খরচটি হয়। কারণগুলো কিন্তু অবশ্যই জানবে, এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। ভালো করে দেখো, যদি 1/1/2017 তারিখে 3 মাসের মেয়াদে একটি হুন্ডি কাটা হয় তবে তার ম্যাচুরিটি ডেট কবে? ভালো করে দেখো, অ্যান্সার আমি 4/4/17 করেছি। কেন? দেখো, 1 জানুয়ারি প্লাস 3 মাস, কারণ এখানে 3 মাসের মেয়াদ বলেছে। তাহলে 1 জানুয়ারি 3 মাস, তাহলে কত কি কোন তারিখ হচ্ছে? 1 এপ্রিল। এর সাথে আরো 3 দিন যোগ করো, রেয়াতি দিবস যাকে বলে, যোগ করার পরে হচ্ছে 4 এপ্রিল, 4 এপ্রিল 2017। বিমলের থেকে পাওয়া একটি হুন্ডি অমল তার পাওনাদার শ্যামলকে হস্তান্তর করে হুন্ডিটি প্রত্যাখ্যাত হলে অমলের হিসাবের বইতে সঠিক জাবেদা কি হবে? ভালো করে দেখো, এইটি এ বি অপশনগুলো ভালো করে দেখো, এখানে বি অপশনটা সবচেয়ে গ্রহণযোগ্য, এটাই সত্যি হবে। কারণটা দেখো, হুন্ডি প্রত্যাখ্যাত হয় অমলের দেনাদার অর্থাৎ বিমল পুনরায় দেনাদার হলেন, তাই বিমল অ্যাকাউন্টকে ডেবিট, এবং পাওনাদার শ্যামল পুনরায় পাওনাদার হলেন, তাই শ্যামল অ্যাকাউন্ট ক্রেডিট। পরের ব্যাপার, ব্যাংক থেকে ভাঙানো কোনো হুন্ডি প্রত্যাখ্যাত হলে আদেষ্টার বইতে কোন হিসাবটি ক্রেডিট করা হয়? দেখো, ব্যাংকের হিসাব, প্রাপ্য হুন্ডি, হুন্ডির স্বত্বাধিকারী, না হুন্ডির প্রাপকের হিসাব? ব্যাংকের হিসাব। কেন? ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় বলে ব্যাংকে জমার পরিমাণ কমে যায়, তাই ব্যাংক ক্রেডিট করা হয়। পরে দেখো, দর্শনের পর দেও হুন্ডির ক্ষেত্রে মেয়াদ গণনা কবে থেকে হয়? আফটার সাইট। ঠিক আছে, হুন্ডির স্বীকৃতির তারিখ থেকে, হুন্ডির লেখার তারিখ থেকে, উভয় তারিখের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এদের কোনোটিই নয়। এ হচ্ছে হুন্ডির স্বীকৃতির তারিখ থেকে। কেন? দেখো, ব্যাখ্যাটা দেখে নাও। এই ধরনের হুন্ডির ক্ষেত্রে মেয়াদ গণনা শুরু হয় যেদিন আদিষ্ট হুন্ডিটিকে দেখে স্বীকৃতি দেন সেই তারিখ থেকে। 17 নম্বর, কোনো বাণিজ্যিক লেনদেন ছাড়া পারস্পরিক আর্থিক সাহায্যের জন্য যে হুন্ডি তৈরি হয় তাকে কি বলে? বাণিজ্যিক হুন্ডি, সহায়তা হুন্ডি, দর্শনান্তে দেয় হুন্ডি, মেয়াদি হুন্ডি, সহায়তা হুন্ডি। পরের প্রশ্ন, হুন্ডির পেছনে স্বাক্ষর করে সত্য হস্তান্তরকারী ব্যক্তিকে কি বলে? আদিষ্ট ড্রয়ি, হস্তান্তরকারী এন্ডোর্সার, প্রাপক পেই, হস্তান্তরিত এন্ডোর্সি। তো এখানে হস্তান্তরকারী এন্ডোর্সার। হুন্ডি প্রত্যাখ্যাত হলে ঘটনাকে আইনিভাবে প্রমাণ করার খরচকে কি বলে? বাট্টা, নবীকরণ খরচ, নিক্রয় খরচ বা নোটিং চার্জেস, সংগ্রহ চার্জেস। অবশ্যই নিক্রয় খরচ বা নোটিং চার্জেস। হুন্ডি নবীকরণের সময় আদিষ্টকে বকেয়া টাকার ওপর অতিরিক্ত কিট দিতে হয়? বাট্টা, ছাড়, কমিশন, সুদ? অবশ্যই সুদ দিতে হয়। বাণিজ্যিক হুন্ডিতে আদিষ্ট এবং আদেষ্টার মানে ড্রয়ি এবং ড্রয়ারের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো বি অপশন, আদিষ্ট হলেন দেনাদার। পরের জিনিস হচ্ছে, মূল আদিষ্ট হুন্ডি প্রত্যাখ্যান করলে যার কাছে অর্থ প্রদানের জন্য যায় তাকে কি বলে? দেখো, অপশন বি, প্রয়োজনে দেয়ক, ড্রয়ি ইন কেস অফ নিড। পরের প্রশ্ন, মেয়াদ পূর্তির আগে ব্যাংক থেকে হুন্ডি ভাঙালে
ব্যাংক যে খরচ কেটে নেয় তাকে হিসাবের বইতে কি হিসাব ডেবিট করা হয়? সুদ হিসাব খাত, ছাড় হিসাব খাত হিসেবে ডেবিট করা হয়, হুন্ডির জমার বাট্টার হিসাব খাত করা হয়, যে কোনো একটি হিসাব খাত, হুন্ডির জন্য বাট্টার হিসাব খাত। 23শে নভেম্বর 2016 তারিখে 2 মাসের জন্য কাটা একটি হুন্ডির প্রদেয় দিন কত হবে? 23শে নভেম্বর 2016, 2 মাস। দেখো অপশানগুলো দেখো, 23শে জানুয়ারি 2017, 25শে জানুয়ারি 2017, 26শে জানুয়ারি 2017, 27শে জানুয়ারি 2017, 25শে জানুয়ারি 2017 হবে মেন অ্যান্সার, আসল অ্যান্সার। তো ব্যাখ্যাটা দেখে নাও, গণনা দেখো, 23শে নভেম্বর, তার সাথে আরো 2 মাস যোগ করো, তার সাথে আবার 3 দিন যোগ করো, তাহলে কত হচ্ছে? 26শে জানুয়ারি। কিন্তু 26শে জানুয়ারি সরকারি ছুটির দিন, ভালো করে দেখো অঙ্কের বইগুলোতেই লেখা আছে সরকারি ছুটির দিন কিন্তু হবে না, হয় প্রদেয় তারিখ হবে তার আগের কার্য দিবস অর্থাৎ 25শে জানুয়ারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি হুন্ডির মূল্য 10,000 টাকা, মেয়াদ পূর্তির 3 মাস আগে 6% হারে ব্যাংক থেকে ভাঙানো হলে বাট্টার পরিমাণ কত হবে? 100 টাকা, 150 টাকা, 1000 টাকা না 1500 টাকা? তো কত বলেছে? 10,000, 6%। ব্যাখ্যাটা দেখো, আমাদের উত্তর এসেছে 150। কেন? 10,000 টাকা, তার 6%, তার 3/12, 3 মাস বলেছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও, 150 টাকা। একটি 20,000 টাকার হুন্ডির মেয়াদ পূর্তির তারিখ এত বলেছে, 3/4/17। হুন্ডিটি 3/3/17 তারিখে 6% হারে ভাঙানো হলে ব্যাংক কত টাকা বাট্টা কাটবে? 100, 150, 200, 250। আমরা তো উত্তর 100 করলাম, কেন দেখে নাও, অপরিশোধিত সময় 1 মাস, বাট্টা 20,000, 20,000-এর 6% তার 1/12, কারণ অপরিশোধিত সময় কত হচ্ছে? 1 মাস। এটা ক্যালকুলেট করো, 100 টাকা। 27, 2 লক্ষ টাকার হুন্ডির মেয়াদ পূর্তির তারিখ এত দিয়ে দিয়েছে, হুন্ডিটি এত তারিখে 12% হারে ভাঙানো হলো, তাহলে এই যে অপশন দিল, আমাদের তো উত্তর বেরালো 4,000। তাহলে দেখা যাক ব্যাখ্যা কি। অপরিশোধিত সময়টা আগে দেখে নেবে। অপরিশোধিত সময় এখানে আছে 10/2/2017, এখানে 10/4/2017, তাহলে অপরিশোধিত সময় কত হচ্ছে? 2, এটা অবশ্যই বার করে নেবে। তাহলে 2 মাস, তাহলে বাট্টা কত? মোট 2 লাখ টাকা, তার 12%। অপরিশোধিত সময় 12 মাসের কত সময়? অপরিশোধিত সময় রয়েছে 2 মাস, 2/12, তাহলে 4,000 টাকা। পরের প্রশ্ন, যদি কোনো হুন্ডি 1 জুলাই 2016 তারিখে 2 মাস পরে প্রদেয় ভিত্তিতে কাটা হয় তবে মেয়াদ পূর্তির দিন কবে হবে? তো এখানে তো অপশন রয়েছে, আমি ডি অপশনটাকে চুজ করেছি। কেন সেটা অবশ্যই জানা দরকার। তো 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই তারিখে প্রদেয় ভিত্তিতে 2 মাস তারপরে, তো 1 জুলাইয়ের সাথে 2 মাস যদি যুক্ত করি তাহলে 1 সেপ্টেম্বর হবে, এর সাথে 3 দিন রেয়াতি দিবস যোগ করলে 4 সেপ্টেম্বর হবে। এই যে 4 সেপ্টেম্বর, ডি অ্যান্সার। 29-এ মিস্টার এক্স 1/1/2017 তারিখে মিস্টার ওয়াই এর উপরে 3 মাসের মেয়াদি একটি হুন্ডি কাটলেন, হুন্ডির মেয়াদ পূর্তির দিনটি কবে হবে? 4টি অপশনের মধ্যে আমি ডি অপশনটি চুজ করেছি। কেন? 1 জানুয়ারি, তার সাথে 3 মাসের মেয়াদি, তো 3 মাসের মেয়াদ যুক্ত করবে, তার সাথে রেয়াতি দিবস যুক্ত করবে, তাহলে দেখবে 4 এপ্রিল 2017 হচ্ছে। নিক্রয় খরচের চূড়ান্ত দায় আইনত কে বহন করে? হুন্ডির লেখক, না ব্যাংক, না পাওনাদার, না হুন্ডির গ্রহীতা? অবশ্যই হুন্ডির গ্রহীতা। উত্তরটা দেখো, ব্যাখ্যাটা দেখো, যেহেতু হুন্ডি গ্রহীতার অর্থ প্রদানের ব্যর্থতার জন্যই এই খরচ হয়, তাই আইনগত চূড়ান্ত দায় তার। যদিও এই প্রশ্নটা আমি আরেকবার দিয়ে দিয়েছি। যাই হোক, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। প্রতিটা অধ্যায়ের আমি এমসিকিউ এবং তার ব্যাখ্যা দিয়ে দেবো, অঙ্ক যেগুলো দরকার করাবার আমি সেগুলো করিয়ে দেবো। ভালো করে ক্লাসগুলোকে ফলো করো, অ্যান্সারগুলো যখন পড়বে এমসিকিউ একবার ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের এমসিকিউ মুখস্থ করতে হবে না, বুঝেই তোমরা অ্যান্সার করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।